কর্মধারয় সমাস নিয়ে আজ আলোচনা করব। কর্মধারয় সমাস কি এবং কি করে আমরা কর্মধারয় সমাস চিনব। কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, কিন্তু শিক্ষার্থীরা প্রায় অর্থ প্রাধান্যের বিষয়টা বুঝতে পারে না। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে ব্যাসবাক্য দিয়ে সমাস নির্ণয় করবে, মানে ব্যাসবাক্য যেমন হবে সমাসও তেমন হবে। কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে সাধারণত যে, ন্যায়, মতো, রূপ, যে, সে, যিনি, তিনি, যা, তা, যখন, তখন ইত্যাদি থাকে। আবার মাঝের পদও লোপ পেতে পারে। বিস্তারিত আমরা আলোচনা করব। যেমন ভাজা যে বেগুন, বেগুন ভাজা; খাস যে জমি, খাস জমি ইত্যাদি। এগুলোকে সাধারণ কর্মধারয় সমাস বলা হয়। তবে কিছু কিছু কর্মধারয় সমাস আছে, এই কর্মধারয় সমাসগুলোর মাঝের পদটা লোপ পায়। যেমন মৌ আশ্রিত মাছি, মৌমাছি; ঘি মাখানো ভাত, ঘি ভাত। এখানে আশ্রিত এবং মাখানো এ দুটো পদ লোপ পেয়েছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ; রক্ষার্থে পদটা লোপ পেয়েছে, এই জন্য বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কিন্তু আগে যে হলো খাস যে জমি, খাস জমি, যে মাঝের পদ লোপ পেয়েছিল সেখানে তাকে মধ্য পদলোপী বলা হলো না কেন? যে, ন্যায়, মতো, রূপ, যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন, তখন এই নিত্য সম্বন্ধীয় সর্বনামগুলো এবং যোজকগুলো যে, ন্যায়, মতো এগুলো যদি থাকে মাঝের পদে, তবে সেটা মধ্য পদলোপী কর্মধারয় হবে না। এর বাইরে আছে উপমান কর্মধারয় সমাস। উপমান মানে যার সাথে তুলনা করা হয়, আর উপমেয় মানে যাকে তুলনা করা হয়। উপমান কর্মধারয় সমাস হলো উপমান পদের সাথে একটা সাধারণ গুণ বা ধর্মের সমাস হবে, মানে দুটোকে তুলনা করা হবে, তুলনার মাঝে একটা সাধারণ গুণ বা ধর্ম থাকবে। সেটা কেমন? যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে তুষারের সাথে কিছু একটাকে তুলনা করা হয়েছে, সেটা অনুপস্থিত। তবে উভয়ের গুণ বা উভয়ের সাদৃশ্য কি? সেটা হলো শুভ্র, শুভ্রতা মানে সাদা। তো তুষার সাদা, আরেকটা যাকে তুলনা করা হয়েছে সেটাও সাদা। এই দুটোর সাধারণ গুণ আছে, কিন্তু আরেকটা কাকে তুলনা করা হয়েছে সেটা নেই। থাকলেও থাকতে পারে, কিন্তু দেয়া হয় না। যেমন কাজলের মতো কালো কেশ, কাজল কালো কেশ। তো এখানে কেশ শব্দটা হচ্ছে উপমেয় আর কাজল হলো উপমান। তাহলে উপমান পদের সাথে গুণবাচক পদে যে সমাস হয় তার নাম হয় উপমান কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস একটু চেঞ্জ। সেটা কি? উপমিত কর্মধারয় সমাসে উপমেয় পদ থাকে এবং উপমান পদ থাকে। উপমেয় পদ কোনটা? যেমন পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। এখানে পুরুষটা উপমেয় পদ আর সিংহটা হলো উপমান পদ, আর শেষে বসেছে কি? ন্যায়। পুরুষ সিংহের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। আমরা যেভাবে সাধারণভাবে বলি সিংহের ন্যায় পুরুষ, চাঁদের মতো মুখ। উপমিত কর্মধারয় সমাসে সেভাবে না বলে একটু উল্টো করে বলা হয়। কেমন? মুখ চাঁদের ন্যায়, চাঁদ মুখ। এখানে মুখটাকে আগে এনেছে আর চাঁদটাকে পরে নিয়েছে। মুখ হলো উপমেয়, যাকে তুলনা করা হয়েছে, আর চাঁদ হলো উপমান। রূপক কর্মধারয় কেমন? রূপক কর্মধারয় হচ্ছে উপমেয় এবং উপমানের মাঝে অভেদ কল্পনা করা হয়, দুটোর মাঝে অভিন্নতা কল্পনা করা হয়। এটা মূলত উপমিত কর্মধারয় সমাসের মতোই। পার্থক্য হচ্ছে এখানে একটা পদ অদৃশ্য থাকে, মানে বিমূর্ত থাকে। যেমন মন, রূপ, মাঝি। এখানে মনকে মাঝির সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু মন দেখা যায় না, মাঝি দেখা যায়। দুটা বিমূর্ত নয়, একটা বিমূর্ত একটা মূর্ত, অর্থাৎ এই দুটো পদের মাঝে একটা বিমূর্ত থাকবে। তেমনিভাবে বিষাদরূপ সিন্ধু, অর্থাৎ দুঃখ সাগরের মতো। এই ধরনের অভেদ কল্পনায় রূপ শব্দটা ব্যবহার করা হয়, যার কারণে তাকে রূপক কর্মধারয় বলা হয়। অভেদ কল্পনা করা হয়। যেমন বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এখানে বিষাদকে সিন্ধু বা সাগরের সাথে তুলনা করা হয়েছে। তো বিষাদটা কি? উপমেয় পদ, আর সিন্ধু হলো উপমান পদ। দুটোতে অভেদ কল্পনা করা হয়েছে, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য। যদি অদৃশ্য কোনো পদের সাথে দৃশ্যমান কোনো পদের সমাস হয় তা হবে রূপক কর্মধারয়। দুইটার মাঝে অভেদ কল্পনা করা হয়। সহজ কথা হচ্ছে উপমিত এবং রূপক মোটামুটি একই। এখানে পার্থক্য হলো একটা অদৃশ্য, যেমন মন, বিষাদ এগুলো দেখা যায় না, সে কারণে এটাকে রূপক কর্মধারয় সমাস বলা হচ্ছে। মোটামুটি এই আলোচনা কর্মধারয় সমাস সম্পর্কে। সাধারণভাবে এগুলো যদি জানা যায় তবে চাকরির পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা যে কোনো পরীক্ষা কভার করা যাবে, মানে ভালো করা যাবে। তো আশা করছি এটুকুতেই যথেষ্ট হবে। আল্লাহ।